আসসালামু আলাইকুম অভিভাবক। আমি আজকেও আরেকটা নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আসলে ভিডিওটা করছি। এটা অনেকের ভালো নাও লাগতে পারে এবং ভালো লাগবে না জেনে শুনেই আমি ভিডিওগুলো করি। কারণ দেখেন, তিতা কথা আসলে কারো ভালো লাগে না, তাই না? সবাই শুধু মিঠা কথা শুনতে চায়। তা আমি একটু তিতা কথা বলি। যে তিতা কথা যদি সত্য হয় এবং সেটা যদি কেউ রিয়েলাইজ করতে পারে, তাহলে কিন্তু সেটা তার নিজের জন্য ভালো, তাই না? আজকে তিতা কথাটা হচ্ছে যে আমি তো বিভিন্ন গ্রুপে আছি। অটিজম গ্রুপ বলেন, বাংলাদেশে যতগুলো অটিজম গ্রুপ আছে আমি চেষ্টা করেছি সবগুলোর সাথে থাকার জন্য, এবং অভিভাবকদের কিছু গ্রুপ আছে সেখানেও আছি। তো আবার যেসব অভিভাবক তাদের নিজেদের বাচ্চাদের ভিডিও করে করে ফেসবুকে দিচ্ছেন, আমি তাদের সাথেও আছি। আমি দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে তারা আসলে কেন দিচ্ছেন বা কি কি বিষয়গুলো দিচ্ছেন, যে আসলে কি সামাজিক সচেতনতামূলকভাবে দিচ্ছেন, ওখানে কি মেসেজটা দেওয়ার উদ্দেশ্য তাদের, হ্যাঁ, কি জানানোর ইচ্ছা তাদের, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। এই বিষয়গুলো নিয়েই আসলে আজকে আমি কথা বলবো। তো একটু বড় হতে পারে ভিডিওটা, যদি একটু মন দিয়ে দেখেন বা বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন। তো আমার কাছে মনে হয় যে যে কোনো বিশেষ শিশুর অভিভাবকদের জন্য এইসব গ্রুপ বা মায়েদের যে শেয়ার করা ভিডিওগুলো আসলে কোনো কোনো ক্ষেত্রে হার্মফুল, ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? যদি আপনি সেগুলাকে একদম কঠিনভাবে দেখেন এবং সেটাকে যদি আপনি বিশ্বাস করেন, নিজের ভেতরে গেঁথে ফেলেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খারাপ। কেন বলছি? যে এখানে আসলে এক একজন মানুষ তো এক এক রকম, তাই না? কেউ কারো চিন্তা ভাবনার সাথে কারো চিন্তা ভাবনা মিলে না। যে জিনিসগুলো ওরকম গ্রুপগুলো থেকে নিচ্ছেন, অভিভাবক থেকে নিচ্ছেন, যদি আপনার কোনো বাচ্চা যদি ভালো প্যারেন্টস হন, তাহলে সেগুলো আপনারা ফলো করেন না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার বাচ্চা একদম অন্যরকম একটা শিশু। একটা দারুণ একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে একটা মানব শিশু। আপনার শিশুটার সাথে কারো মিল নাই, কারো মিল নাই, সে একদম অন্যরকম। হ্যাঁ, তো সে তাকে এই বিভিন্ন গ্রুপের পোস্ট এরকম মায়েদের করা ভিডিও দিয়ে তো আপনার বাচ্চার সাথে আপনি গুলাইতে পারেন না, তাই না? আমি যদি এখন একটা একটা করে বলি, সেটা হচ্ছে যে ধরেন একটা শিশুকে আপনি আপনার যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করেন, ঠিক আছে? তো গ্রুপে কাজ, আমরা তো আসলে বলি যে গ্রুপে কাজ করতে হবে, গ্রুপে কাজ করতে হবে। আলাদা আলাদা করে থেরাপি সেন্টারে থেরাপি দেওয়া আর গ্রুপে কাজ পার্থক্য আছে, কিন্তু মনে রাখেন স্পেশাল এডুকেটর আর থেরাপিস্টরা কিন্তু একজন আরেকজনের শত্রু না। হ্যাঁ, পরিপূরক হিসেবে কাজ করতে হবে। কারণ একটা বাচ্চার হচ্ছে ফিজিক্যাল কোনো প্রবলেম আছে তার, হ্যাঁ, ঠোঁট কাটা থাকতে পারে, তালু কাটা থাকতে পারে, সে অনেক কিছু থাকতে পারে, ও হয়তো বা টো ওয়ার্ক করে, অনেক কিছু। তো অ্যাকচুয়ালি থেরাপি মানে তো চিকিৎসা, তো এই জিনিসটা তো ওর লাগবে। ওর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ফিজিক্যালি সমস্যা থাকে, হ্যাঁ, বা মুখে বা গলায় কোনো সমস্যা থাকে, ডাক্তার থেরাপিস্ট ছাড়া তো আসলে এডুকেশনটা ঠিক মতো হবে না, তাই না? তো এডুকেশনটা দিতে হলে ওর চারপাশের আদার্স যে বিষয়গুলো, এগুলো ঠিক হতে হবে। বিষয়টা তো এইটাই, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে ওর কোনো শারীরিক কোনো জটিলতা আছে কিনা সেগুলো খেয়াল করে নিয়ে তারপরে ওর স্কুলিংটা অবশ্যই কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এখন বলি যে অভিভাবক গ্রুপে যে বিভিন্ন স্কুল নিয়ে যে কথাবার্তাগুলো হয়, টিচার অমুক বাচ্চাকে মেরেছে, অমুক বাচ্চাকে ধরেছে, এটা নিয়ে আমিও মাঝে মাঝে প্রতিবাদ করেছি, বলেছি। কিন্তু আমার মনে হয়েছে যে আপনারা দেখেন যে বাচ্চাটাকে নিজে থেকে ব্যথা পেয়েছে নাকি ওকে মেরেছে, ওকে কোথাও কোনো চিপায় নিয়ে মেরেছে, বা ওকে ইচ্ছা করে ব্যথা দিয়েছে। যে এডুকেটর ইচ্ছা করে ব্যথা দিবে সে এডুকেটর না, সে কোনো শিক্ষক না। একজন শিক্ষক কোনোদিন কোনো শিশুকে হার্ট করতে পারে না। একজন ভালো শিক্ষক কোনোদিন একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারে না, বাচ্চাকে মারতে পারে না, এটা পসিবল না, তাই না? একজন তাহলে সে কেমন শিক্ষক? আপনি দেখেন যে শিক্ষক বা ওই প্রতিষ্ঠানের কেউ যারা স্পেশাল এডুকেশন রিলেটেড কাজ করে, তারা ইচ্ছাকৃতভাবে বাচ্চাটার ক্ষতি করার চেষ্টা করেছে কিনা বা বাচ্চাটাকে ব্যথা দিয়েছে কিনা, এইটা বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, ঠিক আছে? কিন্তু যদি খেলতে খেলতে গিয়ে যদি বাচ্চারা ব্যথা দিয়ে ফেলে, বা একটা বাচ্চা যদি আরেকটা বাচ্চাকে ব্যথা দেয়, এটা হইতেই পারে, তাই না? আমরা ছোটবেলায় কত ব্যথা পেয়েছি না? পেয়েছি তো। আমারই তো অনেক ছোটবেলায় আসলে আমরা হাত পা ভেঙে অনেক সময় বাসায় এসেছি, তাই না? স্যাভলন লাগিয়ে দিয়েছে মা। হতেই পারে, ব্যথা পেতেই পারে, একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে ব্যথা দিতেই পারে। এগুলা নিয়ে যদি কখনো ব্যথা পেয়ে যায়, সেটা নিয়ে কিন্তু আপনাদের এত ওরিড হওয়ার কিছু নাই আসলে। ব্যথা পেলে কি হয়েছে? অনেক বড় ব্যথা নিয়ে তো সে ঘুরছে, তার মস্তিষ্কের এত অস্থিরতা, এত কিছু, ওইটাই তো সবচেয়ে বড় ব্যথা। ও মানুষকে বুঝতে পারছে না, নিজেকে বুঝাতে পারছে না, ওইটাই তো সবচেয়ে বড় ব্যথা। কেটে যাওয়া, ছিলে যাওয়া, এগুলা কি আসলে বড় ব্যথা, বড় কিছু? একটা বাচ্চা একটা বাচ্চাকে কামড় দিয়ে ফেললো, তাই না? সেটা নিয়ে তো আপনি ওই বাচ্চাকে বা বাচ্চার মাকে ধরতে পারেন না, কারণ যে কামড় দিয়েছে সে তো বুঝতেছে না, বুঝলে তো আর কামড় দিত না। এইগুলা নিয়ে আসলে কথা বলার কিছু নাই, এটা তো একটা পয়েন্ট গেল। আরেকটা হচ্ছে যে মায়েরা বাচ্চাদের ভিডিও করে করে ফেসবুকে দেয়, ভালো কথা, কিন্তু ওইটা ওই বাচ্চার জন্য প্রযোজ্য। আপনার বাচ্চার জন্য ওটা প্রযোজ্য কিনা আপনি তো জানেন না। সব বাচ্চা তো ওটিপিটি এসএলটি লাগে না, তাই না? এসএলটি আবার বিভিন্ন ধরনের আছে। ওটির কাজগুলা কি, এসএলটির কাজগুলা কি, পিটির কাজগুলা কি, এগুলো তো আপনাদের জানতে হবে। সুতরাং একজন মা একটা বাচ্চাকে নিয়ে ভিডিও দিলেই যে আপনি সেটা সুন্দরভাবে ফলো করবেন একদম, ওটা কিন্তু ওটা করেন না, ঠিক আছে? আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। আরেকটা হচ্ছে যে যে জন্য আসলে আজকে ভিডিওটা করে, সেটাই আমি এখন বলছি।
যে স্কুলিংটা খুবই জরুরি। 1 নাম্বার স্পেশাল এডুকেশনে, হ্যাঁ, বা ধরেন আপনার রেগুলার এডুকেশনে, আপনার নর্মাল এডুকেশনে, আপনার স্কুল ছাড়া মানে ছোট বাচ্চাদের স্কুল ছাড়া কোনো গতি নাই, মানে কোনো কিছুই নাই, মানে স্কুল ছাড়া কিছুই নেই। স্কুল ছাড়া ওই বাচ্চা ট্র্যাকে আসবে না, আসবে না, আসবে না। স্কুল লাগবে। তো আমি যেটা দেখেছি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন অভিভাবকের কাছে দেখেছি যে তারা স্পেশাল এডুকেটর খোঁজে বাসার জন্য, বাসায় যেন বাচ্চাটাকে সাপোর্ট দিতে পারে। আমি গতকালকেও দেখেছি একটা গ্রুপে, ওই জন্যই আজকের ভিডিওটা করা, যে একজন স্পেশাল এডুকেটর খুঁজছেন বাসায় বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য। তো আপনার ভাই অনেক টাকা থাকতে পারে যার জন্য আপনি একজন স্পেশাল এডুকেটরকে আপনি রাখতেই পারেন, তাই না? আপনি একজন স্পেশাল এডুকেটরকে বাসায় রাখতে পারেন যে আপনার অনেক টাকা, এই কারণে আপনি রাখতে পারেন। তো এটা তো সবার আসলে সামর্থ্য নাই, তাই না? একজন স্পেশাল এডুকেটরকে বাসায় রাখা, কারণ সত্যিকারে যদি সে একজন স্পেশাল এডুকেটর হয়ে থাকে, স্পেশাল এডুকেশনে সে পড়াশোনা করে থাকে, তাহলে তার অনেক ডিমান্ড হবে বাসায় গিয়ে করার জন্য, তাই না? আমি জানি যে 15-20 হাজার টাকার নিচে, 25,000 টাকার নিচে কোনো স্পেশাল এডুকেটরকে আপনি বাসায় পাবেন না। ওই 3,000 টাকা 5,000 টাকা দিয়ে যাকে আপনি রাখবেন সে তো স্পেশাল এডুকেটর না, সে হয়তো বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে গিয়েছে, কোনো প্রিন্সিপালের আন্ডারে সে বাসায় গিয়ে ওই বাচ্চাটাকে দেখছে, আর কিছু না। সে নিজে আসলে কিছু জানে না, তার মাথায় আসলে কিছু নাই, ঠিক আছে? সে কারো গাইডলাইন ফলো করে বাসায় গিয়ে বাচ্চাটাকে দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, যেই টিচার 5,000 টাকা নিচ্ছে। তো আপনি কি কোনোভাবে কারো গাইডলাইন ছাড়া কোনো টিচারকে আপনি বাসায় রাখতে পারেন? সে যদি একদম সার্টিফাইড বিএসএফ টিচার না হয়, বা সার্টিফাইড কোনো স্পেশাল এডুকেটর যদি না হয়, তাকে তো আপনি বাসায় বাচ্চার সাথে কাজ করতে দিতে পারেন না, কারণ সে তো সার্টিফাইড, তার তো মাথা থেকে কিছু বের হবে না। ওই বাচ্চা কি করছে না করছে, তাকে এই মুহূর্তে কি করা উচিত পাবেন না, কারণ একজন স্পেশাল এডুকেটরের বাসায় যাওয়ার খরচই হচ্ছে 15, 20, 25 হাজার টাকা, ঠিক আছে? 45 মিনিট বা 1 ঘন্টার সার্ভিসের টাকা। হ্যাঁ, তো সেই টাকাটা তো মাত্র 3,000, 5,000 টাকায় আপনি একটা স্পেশাল এডুকেটর পান নাই। এই ধারণাটা আপনার ভেতর থেকে বের করে দিতে হবে। আপনি 3,000, 5,000 টাকা যে টিচারটাকে আপনি রেখেছেন, সে অবশ্যই কারো না কারো গাইডলাইনে আছে, বা স্কুল থেকে হয়তো প্রোভাইড করেছে যে হ্যাঁ স্কুল তাকে ডিরেকশন দিচ্ছে, সে ওইভাবে কাজ করছে, মনে রেখেন এটা, ঠিক আছে? তো কম দামি কোনো স্পেশাল এডুকেটর আপনার বাসায় গিয়ে সার্ভিস দিবে না, সম্ভব না, কারণ একজন স্পেশাল এডুকেটর মাথা থেকে অনেক কিছু বের করতে হয়, ওই বাচ্চাটাকে ট্র্যাকে আনার জন্য তার প্রচুর ব্রেন ওয়ার্ক করতে হয়, এটা মাথায় রেখেন, ঠিক আছে? এখন আসেন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি যে স্পেশাল এডুকেটর বাসায় রাখবেন, কেন রাখবেন? কেন রাখবেন? আপনি তো বাচ্চাটাকে স্কুলে দিচ্ছেন। যেই শিশু স্কুলে যায়, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে আইন হওয়া উচিত যে একজন স্পেশাল বাচ্চা একদম সকাল থেকে বিকাল পর্যন্ত একটা স্কুলে থাকবে, অর্ধেক বেলা বলে তার কোনো স্কুলিং থাকতে পারে না, কারণ ওই অর্ধেক বেলার পরে বাসায় গিয়ে এসে ঝামেলা করছে, ঠিক আছে? সে একটা লম্বা টাইম একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকতে হবে, যেটা বাসায় ঠিকভাবে পাচ্ছে না, বাসায় বাবা মা তাকে ঠিকভাবে রুটিনের মধ্যে আনতে পারছে না, তাদের নানা রকম মানে দৈনন্দিন কার্যক্রমে তারা ব্যস্ত থাকে, ওই বাচ্চাটাকে ক্লোজলি মনিটরিং এর মাধ্যমে সময় দিতে পারছে না, যার কারণে সময় মতো বাচ্চাটার টয়লেটিং হচ্ছে না, বাচ্চাটার কোনো মানে স্কিল ডেভেলপ অত ভালোভাবে হচ্ছে না। তাহলে অবশ্যই উচিত যে ওই বাচ্চাটাকে সকাল থেকে বিকেল পর্যন্ত স্পেশাল এডুকেটরের আন্ডারে এবং কোনো স্কুলিংয়ে কোনো গ্রুপে রাখতে হবে, তাকে রাখলে তার ইমপ্রুভমেন্টটা ভালো আসবে। অর্ধেক বেলা করে যারা চলে যাচ্ছে তারা বাসায় গিয়ে আবার এলোমেলো হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি আসলে আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো যারা স্পেশাল এডুকেটর রাখার সামর্থ্য নাই বা কিছু, তারা কিন্তু বাসায় কাজ করতে হবে। আপনি যতক্ষণ বাচ্চাটা ধরেন 1টা পর্যন্ত বাচ্চা বাসায় স্কুলে, এবং আপনি বাসায় ওই টাইমে বাসায় সব কাজগুলো করে ফেললেন, এবং 1টার পরে বাচ্চা বাসায় যাওয়া মাত্র মানে ও ছাড়া আপনার আর কোনো কাজ নেই, এটা আপনাকে এনশিওর করতে হবে। এটা যদি আপনি এনশিওর না করেন, তাহলে আপনি হয়তো স্পেশাল এডুকেটর খুঁজবেন, তাই না? এবার আসি লাস্ট পয়েন্টে, যে পয়েন্টটা হচ্ছে আমি দেখছি রিসেন্ট যে বাচ্চাকে স্কুলে দিচ্ছে না, বলতেছে যে একজন স্পেশাল এডুকেটর বাসায় রেখে তাকে ঠিকঠাক করে নিয়ে তারপর সে নর্মাল একটা স্কুলে দিবে। এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব না, কারণ হচ্ছে যে একজন স্পেশাল এডুকেটর যদি আপনি বাসায় রাখেন, সে কয় ঘন্টা দেখবে? 45 মিনিট, 1 ঘন্টা, এর বেশি তো সে দেখবে না, তাই না? কিন্তু বাচ্চাটা তো স্কুলিং লাগবে, ফুল টাইম স্কুলিং হলে আরো ভালো। অবশ্যই গ্রুপে কাজ করতে হবে, স্কুলিং লাগবে। স্কুলিং না হলে তো আসলে ওই স্পেশাল এডুকেটর বাসায় গিয়ে বাচ্চা ঠিক করে দিবে, তারপর আপনি নর্মাল স্কুলে দিবেন। নর্মাল স্কুল বলতে আপনি কি বুঝেন? নর্মাল স্কুল আপনার বাচ্চা কি করবে? সেটাও তো একটা বিষয়। আপনি তো স্পেশাল এডুকেশনে ঢুকবেন, ঢুকে বাচ্চাটাকে নিয়ে প্রচুর কাজ হবে, আপনি কাজ করবেন, স্কুল কাজ করবে, করার পর অটোমেটিক বাচ্চার ভিতর থেকে যে প্রতিভাটা বের হয়ে আসবে, এবং যদি সে স্কুলে যাওয়ার মতো যোগ্য হয় তাহলে স্কুলে যাবে। যদি আপনারও মনে হয় যে না, আমার বাচ্চাটাকে আমি নর্মাল স্কুল ঘুরে আনতে চাই, সেক্ষেত্রেও তো আপনার যেখানে ও ছিল, স্পেশাল স্কুলে ছিল, ওইটার সাথে আপনার সমন্বয় করতে হবে। সমন্বয় করে তারপর ট্রানজিশন একটা পিরিয়ড আছে, যে একটু একটু করে স্পেশাল স্কুল থেকে নর্মাল স্কুলে যাওয়াটা তাকে অভ্যাস করতে হবে। এইরকম বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো কিন্তু ছোট, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন না, হুট করে স্পেশাল স্কুল বাদ দিয়ে নর্মাল স্কুলে দিয়ে দিচ্ছেন, বাচ্চার প্রবলেম আরো বেশি বাড়বে, এবং পরবর্তীতে আপনারা কিন্তু ওই যে আমি সবসময় যেটা বলি, আর ভালো লাগবে না আপনার ওই বাচ্চাকে বাসায়, তখন মনে হবে যে কেউ ইয়েতে নিয়ে যান, আবার আমি টাকা দিই, আবাসিকের বাচ্চা ভালো থাকুক। হ্যাঁ, এই নানান বিষয়গুলো আপনারা জানেন, বোঝেন, এবং আপনারা
ওই বাচ্চাটাকে প্লিজ স্বাবলম্বী করার চেষ্টা করেন। স্বাবলম্বী মানে যে টাকা ইনকাম করবে বিষয়টা তা না। হ্যাঁ, ও নিজের ব্যাপারে সচেতন হোক, ও নিজের কাজগুলো নিজে করতে শিখুক, ও ভালো থাকুক, ওর মধ্যে ও বুঝাইতে পারে, ওর প্রবলেমগুলো যেন বুঝাইতে পারে। এই যে অনেক কাজ বিশ্বাস করেন, এই কাজগুলা থেকে বাচ্চাটাকে বঞ্চিত করেন না। ওরা কিছু বুঝে না, ওদেরকে নিয়ে আপনারা এভাবে খেলতে পারেন না। যদি মনে হয় যে আরো এই টাইপের কোনো পরামর্শ লাগবে বা আপনার পরামর্শ প্রয়োজন হয়, চলে আসেন উষা শিশু বিকাশে। আমি আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে বুঝাই। আবার আমার স্যার ম্যাডামের কথাও বলতে পারি, চলে যেতে পারেন ট্রান্সফরমেটিভ এডুকেশন সেন্টারে বাড্ডায়, ওখানে গিয়েও কাউন্সিলিং নিয়ে আসতে পারেন। আমরা যারা এই বিষয়টাকে বাংলাদেশে আসলে সহজ করার চেষ্টা করতেছি, আপনারা তাদেরকে একটু খুঁজে বের করেন। তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলে নিজের বাচ্চাটাকে নিয়ে কাজ করেন। হবে না বলে কোনো শব্দ ডিকশনারিতে থাকে না, থাকা উচিত না। হবেই, আপনি কাজ করবেন, আপনি একটা জায়গায় পৌঁছাবেন ভাই, এটাই সত্যি। সো যারা আমরা আসলেই চাচ্ছি যে হ্যাঁ বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটুক, এডুকেশনের মানে মানুষ বুঝুক, হ্যাঁ এডুকেশন কি, শিক্ষা কি সেটা মানুষ বুঝুক, যারা আমরা এভাবে কাজ করার চেষ্টা করছি, এবং স্পেশাল এডুকেশন কি, এই বাচ্চাগুলা যে অন্তত ভালো কিছু একসময় হবে, এবং এটা বিশ্বাস যে করতে হবে আপনাদের, বিশ্বাস কি করে করবেন সেগুলো দেখানোর জন্য, বোঝানোর জন্য কিন্তু আমরা আছি। সো আমাদের কাছে আসেন, বোঝেন, কাউন্সিলিং নেন এবং নিজের জীবনটা সহজ করেন। এত জটিল না। ওই বাচ্চাটাকে আপনার পরিবারে দিয়েছে মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছে ওই বাচ্চাটার জন্য। আপনার কত বড় সৌভাগ্য যে ওই বা আপনার যে সন্তান, যে বিশেষ সন্তান বা যে ডিলে বাচ্চা, ওকে আপনার জন্য মানে ওই বাচ্চাটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়াতে পছন্দ করেছে। দুনিয়াতে আর কাজ কি ভাই? আমি তো মাঝে মাঝে কাজ খুঁজে পাই না। আমি এইসব কাজ করি, ঠিক আছে, আমি একটা সামাজিক কাজ করতেছি। হ্যাঁ, আমি যদি প্রতিষ্ঠান না দিয়ে একা একা যদি কাজ করতাম, সেখানেও কি একটা পেট চালাইতে পারতাম না? পারতাম তো। হ্যাঁ, কিন্তু আল্লাহ চেয়েছে যে হ্যাঁ সামাজিক ভাবে তুমি মানুষের উপকার করো, তাহলে তুমি ভালো থাকবে। আমি ভাই অনেক ভালো আছি, মানসিকভাবে অনেক ভালো আছি। আমরা যারা আসলেই ডেডিকেশন নিয়ে আমরা একেবারে খেয়ে না খেয়ে আমরা এইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি, আমরা ভালো আছি। সো একটু ভালো জায়গা খুঁজে বের করেন এবং এই বাচ্চাগুলোকে নিয়ে কাজ করেন, হেলাফেলা করেন না। তাহলে একটা সময় আর ওকে আপনার নিজের ঘরে আর ওকে আপনি নিজেই সহ্য করতে পারবেন না। বিষয়টা এরকম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।